আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো আজকে শিখব তাপের প্রভাবে কঠিন পদার্থের প্রসারণ। তাপ দিলে কঠিন পদার্থ প্রসারিত হয়, তার দৈর্ঘ্য প্রসারিত হয়, ক্ষেত্রফল প্রসারিত হয় এবং আয়তন প্রসারিত হয়। তাহলে এই প্রসারণগুলো বুঝতে হলে আমাদেরকে আরও তিনটা নতুন রাশির সাথে পরিচয় হতে হবে: দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। তো এদের গাণিতিক রূপগুলো আমি লিখে রেখেছি। এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা, তারপরে ক্ষেত্র প্রসারণ সহগ হচ্ছে বিটা, আর আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। তাহলে এদের গাণিতিক রূপগুলো আমি লিখে রেখেছি। তো গাণিতিক রূপগুলো বুঝতে আগে আমাদের ছবির দিকে তাকাতে হবে। দেখো, ধরো যে T1 তাপমাত্রায় কোনো একটা কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল L1। তো তাপমাত্রা বৃদ্ধি করে যখন T2 করা হলো, তখন দেখো দৈর্ঘ্যটাও বেড়ে গেছে। এই যে সবুজ কালারের যে দৈর্ঘ্যটা, এটা হলো L2। তাহলে T1 হচ্ছে আদি তাপমাত্রায় আদি দৈর্ঘ্য ছিল L1। T2 হলো পরিবর্তিত তাপমাত্রা এবং এই তাপমাত্রায় দৈর্ঘ্য হলো L2, অর্থাৎ এটা পরিবর্তিত দৈর্ঘ্য। তাহলে এই যে এতটুকুন অংশ কি দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে না? তাহলে L2 মাইনাস L1 এটুকুন হলো দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো, এই পুরো L2 থেকে যদি L1টাকে বাদ দেওয়া যায়, তাহলে যতটুকু বেশি দৈর্ঘ্য হয়েছে সেটা পাওয়া যায়, এবং তাকে আমরা বলেছি L2 মাইনাস L1। এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখান থেকে এই সমীকরণটা থেকে আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দেওয়া যায়। তুমি যদি কোনোভাবে এই বস্তুটার আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল টু 1 মিটার বানাতে পারো, মানে একক দৈর্ঘ্যের একটা বস্তু সহজ কথায়, আর তাপমাত্রার পার্থক্য যদি 1 কেলভিন করতে পারো, তাহলে নিচে কি হয়? L1 হচ্ছে 1 মিটার, আর T2 মাইনাস T1 অর্থাৎ তাপমাত্রার পার্থক্যটা 1 কেলভিন। তাহলে এখানে L1 এর মানও 1, আর T2 মাইনাস T1 এই পার্থক্যটার মানও 1। তাহলে নিচে 1 ইন্টু 1 মানে কি? 1ই হবে। অর্থাৎ নিচে কিছু নাই বললেই চলে, L2 মাইনাস L1, শুধু আলফা ইকুয়াল টু কি হয়ে যায়? L2 মাইনাস L1। এটা কখন হয়? যখন আদি দৈর্ঘ্য 1 মিটার ধরো এবং তাপমাত্রার পার্থক্যটা 1 কেলভিন হয়, তখন দৈর্ঘ্য প্রসারণ সহগ যে কথা, আর দৈর্ঘ্য প্রসারণ একই কথা। তাহলে এটার একটা সংজ্ঞা তুমি এভাবে দিতে পারো যে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুর তাপমাত্রা, কঠিন বস্তুর তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াও, তাহলে ওই বস্তুর যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাই ওই বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাই না? এরকম করে তুমি ক্ষেত্র প্রসারণ সহগ সংজ্ঞা দিতে পারো। দেখো, T1 তাপমাত্রার ক্ষেত্রফল A1, তাপমাত্রা বেড়ে গিয়ে যখন T2 হলো, তখন ক্ষেত্রফলটাও বেড়ে গিয়ে A2। তার জন্য গাণিতিক সমীকরণ যেটা, সেটা হলো এটা ক্ষেত্র প্রসারণ সহগের জন্য। তো এটারও তুমি সংজ্ঞা এভাবে দিতে পারো। এটা যেহেতু ক্ষেত্রফল, এটার একক হচ্ছে বর্গমিটার, তো তুমি বলবা 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটা কঠিন পদার্থের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বৃদ্ধি করো, তাহলে সেই কঠিন পদার্থের যতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাকে ওই কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ সহগ বলা হবে, তাই না? এরকম করে তুমি আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটাও দিতে পারো। এখানে দেখো, T1 তাপমাত্রা আয়তন ছিল V1 এই বস্তুটার, আর T2 তাপমাত্রায় আয়তনটা বেড়ে গিয়ে হয়ে গেল V2, তাই না? তাহলে এখান থেকে তুমি এই গাণিতিক সমীকরণ থেকে তুমি আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটা দাও যে একক আয়তনের, অর্থাৎ এই V1, এটা যদি 1 ঘনমিটার হয়, আয়তনের একক তো ঘনমিটার, বা তুমি একক আয়তনে বলতে পারো অথবা বলতে পারো 1 ঘনমিটার আয়তনের কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে ওই বস্তুটার আয়তন যতটুকু প্রসারিত হয় তাকে ওই বস্তুর আয়তন প্রসারণ সহগ বলে, তাই না? আচ্ছা, তো এগুলো শিখে আমরা বুঝতে পেরেছি যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কী, ক্ষেত্র প্রসারণ সহগ কী এবং আয়তন প্রসারণ সহগ কী। তো আমরা এগুলো সব কিছু প্রসারণের বেলায় দেখেছি। তাপমাত্রা যে সবসময় বাড়বে ব্যাপারটা এমন না, তাপমাত্রা তো কমতেও পারে। তাপমাত্রা যখন কমে তখন দৈর্ঘ্য না বেড়ে বরং কমে। যেমন ধরো যে এই যে T1 তাপমাত্রা L1 ছিল, এমন হতে পারে না যে তাপমাত্রা যখন T2 কমে গেল তখন দৈর্ঘ্যটা আরও কমে গেছে, L1 এর থেকে ছোট হয়ে গেছে, তাই না? তখন L1টাই বড় হবে আর L2 ছোট, এবং T1টা বড় হবে, T2 ছোট। তাহলে এখানে সমীকরণে চেঞ্জ আসবে কি কি? এর প্রসারণ সবগুলো সমীকরণ চেঞ্জ আসবে যেখানে যেখানে মাইনাস আছে, এই যে L2 মাইনাস L1, T2 মাইনাস T1, এখানে এগুলো কি হয়ে যাবে? L1 মাইনাস L2 হবে আর T1 মাইনাস T2 হবে।
কেন হবে? কারণ হচ্ছে এগুলো পরিবর্তন, L2 মাইনাস L1 কি যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছিল, তাই না? আর T2 মাইনাস T1 মানে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রার পার্থক্য। তাহলে পার্থক্য তো হিসাব করতে হয় বড়টা বিয়োগ ছোটটা। তো T1 তাপমাত্রা যদি বড় হয় আর T2 যদি ছোট হয়ে যায়, তাহলে বড়টা বিয়োগ ছোটটা অর্থাৎ L1 মাইনাস L2, T1 মাইনাস T2 এরকমের হবে। মাঝে মাঝে 2 মার্কের জন্য প্রশ্ন আসে এরকম যে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এই 16.7 ইন্টু 10^6 পার কেলভিন বলতে কি বোঝায়? তো এটার বলতে কি বোঝায় সেটা কিন্তু তুমি এই গাণিতিক ইকুয়েশন দেখেও বলতে পারো। সেটা তুমি কিভাবে বলবে? যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা কঠিন পদার্থের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়ানো হয়, তাহলে ওর দৈর্ঘ্য প্রসারণ সহগ হয় 16.7, সরি দৈর্ঘ্য প্রসারণ সহগ না, দৈর্ঘ্য বৃদ্ধি হয় 16.7 ইন্টু 10^6 মিটার। এটা বোঝায়। তো 2 মার্কের জন্য তোমাকে আগে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞা দিতে হবে, তারপরে আমি যে কথাটা বললাম এটা লিখতে হবে 2টা প্যারা করে। আচ্ছা, তো এই দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হলো আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান গামা বাই 3। তো এই ইকুয়েশনটা থেকে আমরা প্রয়োজনীয় অনেক কিছু পাবো। যেমন ধরো যে তোমার আয়তন প্রসারণ সহগ লাগবে, অথচ তোমার কাছে দেয়া আছে শুধুমাত্র প্রশ্নে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে তুমি কি করে পারবে বের করতে পারবে আয়তন প্রসারণ সহগ? তুমি আসলে এই আলফা আর গামা বাই 3 এই দুইজনকে নিয়ে নিয়ে একটা ইকুয়েশন লিখবা, আলফা ইকুয়াল টু গামা বাই 3। তারপরে আলফা দেয়া আছে আর গামা তুমি বের করে ফেলবা, এরকম যে কোনো দুইটা। এখানে তোমাকে একটা দিবে আর অন্যটা বের করতে বলবে। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো দুইটা নিয়ে সূত্র বানিয়ে তারপরে সলভ করব। আচ্ছা, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এদের মাত্রা কি? দেখো উপরে L2 মাইনাস L1 এটা একটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের পরিবর্তন হলেও বিয়োগফল করে একটা তো দৈর্ঘ্যই পাবো। নিচে L1 এটা একটা দৈর্ঘ্য, সো দৈর্ঘ্য দৈর্ঘ্য সমজাতীয় রাশি, এরা কাটা চলে যাবে। তাহলে নিচে থাকে শুধু তাপমাত্রা আর উপরে থাকে শুধু একটা 1। তাহলে তাপমাত্রার মাত্রা কিন্তু টি, ক্যাপিটাল টি। তো এটা আছে নিচে, উপরে উঠলে টি ইনভার্স 1 হবে, তাই না? তাহলে সবগুলোই আসলে দেখো, এই যে ক্ষেত্রফল আছে এটা কাটা চলে যাবে, শুধু তাপমাত্রা থাকবে। এখানেও ব্যাপারটা তাই, আয়তন আছে আয়তন আছে কেটে চলে যাবে, শুধুমাত্র থাকবে তাপমাত্রা। তো তার মাত্রা কি? শুধু ক্যাপিটাল টি। তো এটা যেহেতু হরে আছে, উপরে তুললে ইনভার্সন হবে। আচ্ছা, এককটাও এভাবে দেখো, এরা সমজাতীয় রাশি, তো তাদের এককগুলো কাটা চলে যাবে। আর তাপমাত্রার একক কেলভিন, এটা নিচে আছে, উপরে উঠলে কেলভিন ইনভার্স 1 হয়ে যাবে, তাই না? এবার আমরা এই সংক্রান্ত একটা ম্যাথ দেখব। ম্যাথটা হলো স্বর্ণের ঘনত্ব 19.30 গ্রাম পার সিসি, এর দৈর্ঘ্য প্রসারণ সহগ 14 ইন্টু 10^6 পার ডিগ্রি সেলসিয়াস। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলে বা বাড়ালে ঘনত্ব কত হবে? আচ্ছা, যেহেতু তাপমাত্রা বাড়াবো, তাহলে অবশ্যই ঘনত্বের মানটা কমবে। কেন কমবে? কারণ ঘনত্বের সূত্র আমরা জানি, পঞ্চম অধ্যায়ে পড়েছি, রো ইকুয়াল টু এম বাই ভি। তো ভি এর সাথে ঘনত্বটা কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আর ভি বাড়বে কখন বাড়বে? যখন তাপমাত্রা বাড়বে। অর্থাৎ আয়তন বাড়ে বস্তুর যখন তাপমাত্রা বাড়ে। তো তাপমাত্রা বাড়লে যেহেতু আয়তন বাড়ে, তার মানে অবশ্যই ঘনত্ব কমবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। আর একটা কথা, এই তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে এটা কি আমাদের T2 নাকি T2 মাইনাস T1? এটা বুঝতে হবে। 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয়েছে, তার মানে এটাই বৃদ্ধিপ্রাপ্ত তাপমাত্রা, তাই না? তাহলে এটা হবে T2 মাইনাস T1। সো এটা বুঝতে হবে যে তাপমাত্রা বেড়ে গিয়ে 100 হয়েছে নাকি বাড়ানোই হয়েছে 100 ডিগ্রি, এদের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে। যদি তাপমাত্রা বেড়ে গিয়ে 100 হয়, তার মানে হচ্ছে ওটা T2। আর তাপমাত্রা বাড়ানোই হয়েছে 100 ডিগ্রি, আগে যা ছিল সেখান থেকে জাস্ট 100 ডিগ্রি বেড়েছে, তাহলে সেটা হয়ে যাবে T2 মাইনাস T1। আচ্ছা, তো এখানে ঘনত্ব কত হবে প্রশ্ন করেছে। তাহলে আমাদের এইভাবে আমরা লিখলাম যে তাপমাত্রা বাড়ানোর পূর্বে স্বর্ণের ভর ছিল m আর আয়তন হলো v1। আচ্ছা, স্বর্ণের ভর m, এটা তো আসলে চেঞ্জ হয় না, তাপমাত্রার সাথে বস্তুর ভর তো আর পরিবর্তন হয় না, আয়তন পরিবর্তন হয়, তাই আয়তনকে v1 বললাম। তাহলে ঘনত্ব কি হয়ে যাবে? ঘনত্ব ρ1 হলে আমি লিখব ρ1 ইকুয়াল টু m বাই v1, এবং এই মানটাই বলা শুরুতে যে ঘনত্বটা 19.30। আচ্ছা, আর ধরলাম
যে তাপমাত্রা 100°C বাড়ালে, অর্থাৎ কি T2 - T1 = 100°C বা 100 কেলভিন। আসলে টেম্পারেচার পার্থক্য সেলসিয়াসে যা হয় কেলভিন স্কেলে তাই হয়, লাস্ট পর্বে আমরা দেখেছি। তো তখন যে আয়তনটা হয়ে যাবে সেটা আমরা V2 ধরলাম। যে তাপমাত্রা যখন 100 কেলভিন হলো বা 100°C হলো তখন আয়তনটা হয়ে গেল V2। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। তাহলে এই V2 বের করাই আমাদের এখন চ্যালেঞ্জ। তাহলে আমরা জানি গামা থেকে যে V2 - V1/V1 × T2 - T1, মানে আয়তন প্রসারণ সহ কঠিন পদার্থের, তাই না? এটা আমরা এই লাস্ট পেজে দেখেছি। তাহলে এখান থেকে আর গুণ করে দাও, V2 - V1 সমান এটা। তারপর এই -V1 কে জাস্ট এপাশে +V1 করেছি। তারপর এখানে V1 আছে, এখানে V1 আছে, V1টা কমন নিয়ে এটা লিখলাম। এখন আমাদের কাছে আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ যে আলফার মানটা, কিন্তু আমার সমীকরণে দেখো এখানে গামা আছে। তাহলে গামা থেকে আলফায় কি করে যেতে হয়? আলফা = γ/3, এটা আমরা লাস্ট পেজে দেখেছি। তাহলে সেখান থেকে গামা = 3 আলফা। তাহলে গামার পরিবর্তে 3 আলফা আমরা কাজে লাগিয়েছি। তাহলে এই যে এভাবে কিন্তু একটা থেকে আরেকটায় যাওয়া যায়। তাহলে এখন আমাদের আলফা আছে, গামা আর নেই এখানে। এখন আমরা হিসাব করতে পারবো। তাহলে এটা হলো V2 এর মানটা। আমি এখনই মান বসাচ্ছি না। তাহলে আমাদের তো বের করতে হবে ঘনত্ব ρ2 কত সেটা। তাহলে ρ2 = কি হবে? m/V2, নতুন আয়তন হবে। তাহলে m তো আগেরটাই ছিল, আর V2 এটার মানটা কিন্তু এখানে আছে, এই যে V1 × এরকম। তো সেটা আমি তুলে দিলাম। তারপরে m/V1 কে আমি আলাদা করে ফেলেছি, আর এখানে থাকবে নিচে শুধু এটা। তো এটার নিচে লিখলাম আর উপরে কিছু নাই বলে 1 দিলাম। তাহলে m/V1 এটা কি আমাদের ρ1 ছিল না? ρ1 ছিল। তাহলে m/V1 এর প্রতি ρ1 লিখলাম, আর পরের জিনিসটা আমি তুলে দিলাম। এখন এই ρ1 একে ρ1, তার মানে ρ1 এর মান উপরে বসবে, আর নিচে মান বসিয়ে দিলাম। মানটা কি? 1 + 3, আর আলফা এর জায়গায় আলফা এর মান বসালাম, আর এখানে তাপমাত্রা যে পার্থক্য সেটা কিন্তু 100 বসিয়ে দিলাম। তাহলে মানটা চলে আসলো 19.22। 19.30 থেকে 19.22 হলো। তাহলে ঘনত্ব কমে গিয়েছে, আমরা যেটা আশা করেছিলাম। তো এটার সাথে একটা সম্পূরক প্রশ্ন হলো, তাপমাত্রা যদি আরও 1000°C বাড়ানো হয় তাহলে ওই স্বর্ণপাতের কি ঘটবে? আচ্ছা, আমরা জানি তো স্বর্ণের গলনাঙ্ক হচ্ছে 1064°C। তো এটা 1064°C তাপমাত্রা পেলে এটা গলতে শুরু করে, কারণ এটা গলনাঙ্ক এটা। তো শুরুতে তো 100° আমি বাড়িয়েছিলাম। তো সেখান থেকে যদি আরও 1000 বাড়াই তাহলে টোটাল কত বৃদ্ধি পেল? 1100 না? শুরুতে বস্তুটার তাপমাত্রা যা কিছু ছিল আমরা সেটা জানি না, কিন্তু এই বাড়ানোই হয়েছে শুধু 1100। যদি আমি 1000°C আরও ধরি, যে 100 বাড়ানোর পর আরও 1000 বাড়ানো হয়েছে, তাহলে 1100 হবে না বাড়ানো? অথচ স্বর্ণের গলনাঙ্কই হচ্ছে 1064। তাহলে এটা তো আসলে গলনাঙ্কের থেকেও বেশি তাপমাত্রা চলে যাবে। তখন কিন্তু এটাকে আর কঠিন অবস্থায় রাখা যাবে না, এটা গলতে শুরু করবে, তরল পদার্থ হওয়া শুরু করবে স্বর্ণটা। এবারে দেখো, তাপের প্রভাবে তরল পদার্থের প্রসারণ নিয়ে কথা বলবো। তো তাপের তো তরলের তো আসলে ক্ষেত্রফল বা দৈর্ঘ্য বলে কিছু নেই। তরল পদার্থের শুধুমাত্র আয়তন আছে। তার মানে তরল পদার্থের প্রসারণ বলতে তার শুধু তার আয়তন প্রসারণকেই আমরা বুঝবো। তো তরল পদার্থের প্রসারণটা যদি তাপের প্রভাবের কারণে আমরা বুঝতে চাই, তাহলে একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। কারণ হচ্ছে কঠিন পদার্থের প্রসারণটা তাপের প্রভাবে কি হয়েছে, কি প্রভাব পড়েছে, সেটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি সরাসরি কঠিন পদার্থকে তাপ দিয়ে। কিন্তু তরল পদার্থকে কিন্তু সরাসরি তাপ দেওয়া যায় না, কোনো না কোনো একটা পাত্রে রেখে তারপরে তাপ দিতে হয়। সো প্রথমে তাপ দিলে এই পাত্র কিন্তু আগে গরম হয়, তাই না? সে গরম হয়ে প্রসারিত হয়, তারপর সেখান থেকে তাপটা গ্রহণ করে তরল পদার্থ, তারপরে তরল পদার্থ প্রসারিত হয়। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা কাঁচের গ্লাস আছে বা জার আছে, এটা এখানে এই দাগ পর্যন্ত পানিতে একেবারে পরিপূর্ণ রয়েছে এই অবস্থায়। তো এবারে যদি আমরা এটাকে তাপ দেই তাহলে এই পাত্রটা প্রসারিত হবে, কারণ শুরুতেই আসলে তরল পদার্থ এই তাপটা পাবে না, প্রথমে পাবে এই পাত্রটা। তাহলে এই পাত্র যদি তাপ পায়, এই পাত্র তো একটা কঠিন পদার্থ, তাহলে এটা যখন প্রসারিত হয়ে যাবে তখন এই আয়তনটা বেড়ে যাবে। আয়তনটা বেড়ে গেলে এখানে জায়গা বেড়ে যাবে, তার মানে পানির স্তর উপর থেকে নিচে নামবে। ধরো যে পানির স্তরটা এখানে চলে আসলো, এই জায়গাটা, এই জায়গাটার আমি নাম দিলাম বি বিন্দু। তাহলে এ থেকে বিতে চলে আসলো। তাহলে এই যে এখানে কিন্তু
পাত্রের যে মানে তরল পদার্থের যে প্রসারণ সেটা আসলে এখান থেকে এতটুকু হয়েছে, এই যে নিচে নেমেছে। আচ্ছা, তার মানে এবি, এবি অংশে যতটুকু প্রসারণ হলো এই প্রসারণটাকে আসলে বলা হয় পাত্রের প্রসারণ। এখন এরপরে যখন তাপমাত্রা এই তরল পদার্থ নেওয়া শুরু করবে তখন কিন্তু তরল পদার্থ আবার প্রসারিত হওয়া শুরু করবে, অর্থাৎ তরল পদার্থের আয়তন প্রসারণ হওয়া শুরু করবে। একই তাপে কঠিন পদার্থ যতটুকু প্রসারিত হয় তার থেকে তরল পদার্থ অনেক বেশি বেশি প্রসারিত হয়। তাহলে তরল পদার্থ এরপরে তাপ নেওয়ার পর সরাসরি বি বিন্দু থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে শুরু করবে। উপরের দিকে উঠতে ধরো যে এই পয়েন্টে আসলো, এই পয়েন্টের নাম হলো সি, এখানেও পানি আছে এরকম করে। তাহলে আমরা যদি খুব ভালোভাবে খেয়াল না করি তাহলে দেখবো আমরা যে পানির স্তরটা শুরুতে এতে ছিল, এ থেকে সিতে আসছে। তাহলে আমাদের মনে হবে যে এ থেকে সি এতটুকুনি তরলের প্রসারণ। কিন্তু সত্যিকার অর্থে কি হলো বলতো, তরল পদার্থ এ থেকে বি এই পজিশনে গেল, তারপরে সিতে উঠেছে। তাহলে এ থেকে সি এই প্রসারণটা যদি আমরা বলি তাহলে এইটুকুন প্রসারণকে আপাত প্রসারণ বলা হবে। এটা আপাত দৃষ্টিতে মনে হবে যে এ পর্যন্ত পানি ছিল বা তরল ছিল, তারপর সেটা সি বিন্দুতে উঠেছে। তাহলে এতটুকুন প্রসারণ, এই প্রসারণটাকে আপাত প্রসারণ বলা হবে। কারণ সত্যিকার অর্থে তরল পদার্থ প্রসারিত হয়ে জাস্ট এ থেকে সিতে যায়নি, তরল পদার্থ প্রসারিত হয়েছে বি থেকে। কারণ কঠিন পদার্থ অর্থাৎ এই কলসটা, কলস অথবা যে কোনো কিছু মনে করতে পারো তুমি, এটা একটা পাত্র, এটা প্রথমে প্রসারিত হয়েছে, সে কারণে পানির স্তর এ থেকে বিতে নেমেছে। তারপর বি থেকে সিতে তরলের স্তর উঠেছে তরল পদার্থের নিজে তাপ শোষণ করার পরে, অর্থাৎ তাপের প্রভাবে। তাহলে সত্যিকার অর্থে প্রসারণটা হচ্ছে তরল পদার্থের বি থেকে সি পর্যন্ত, অর্থাৎ সিবি এই অংশ। তো চিত্র থেকে কি দেখতে পারি আমরা, এই সি এ আর এবি যদি যোগ করি তাহলে টোটাল সিবিটা আমরা পাবো। তাই আমি লিখলাম চিত্রে সি এ প্লাস এবি ইকুয়াল টু সিবি। এই সি এ হচ্ছে কি বলো, আপাত প্রসারণ না, এটাকে ভি এ বললাম, অর্থাৎ আপাত প্রসারিত যে আয়তনটা। হ্যাঁ, ভি দ্বারা আয়তন বোঝাচ্ছে আর এ দ্বারা অ্যাপারেন্ট মানে আপাত, প্লাস এবি। এবি অংশটা কি পাত্রের প্রসারণ না, এটাকে আমি ভিজি বলেছি। আর রিয়েল যে প্রসারণ বি থেকে সি, এটা হলো ভি আর। তাই আমি এখানে লিখলাম আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ সমান হলো প্রকৃত প্রসারণ। এবারে তাপের প্রভাবে গ্যাসের প্রসারণ নিয়ে যদি কথা বলতে চাই তাহলে এই ব্যাপারটা একটু বেশ মজার। কারণ হচ্ছে কঠিন পদার্থের আকার আয়তন দুটোই ছিল, তাই প্রসারণ বুঝতে আমাদের কোনো সমস্যা হয়নি। তরল পদার্থের নির্দিষ্ট আকার না থাকলেও তার আয়তন আছে, তাই তারও প্রসারণ আমরা ব্যাখ্যা করতে পেরেছি। কিন্তু গ্যাসের বেলায় ব্যাপারটা দেখো, তার না আছে নির্দিষ্ট আকার, না আছে নির্দিষ্ট আয়তন। মানে গ্যাসকে যে পাত্রে তুমি ঢোকাবে গ্যাসটির সাথে সাথে সেই পাত্রের আয়তন নিয়ে নেবে। একই পরিমাণ গ্যাস তুমি যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার বা আকার না সরি আয়তনটা দখল করে নেয়। যেমন দেখো এখানে এই পাত্রটাতে n মোল গ্যাস আছে, এই পাত্রটাতেও n মোল গ্যাস আছে। তো এখানে আয়তনটা কম, এখানে আয়তনটা বেশি। তো তুমি যদি তাপমাত্রা একটুও না বাড়াও তারপরেও এই একই পরিমাণ গ্যাস এতটুকু আয়তনের মধ্যে যদি থেকে থাকে বড় আয়তনের মধ্যেও সে থাকবে। অর্থাৎ তার আয়তন বাড়ুক, বেড়ে যাচ্ছে এখানে, কিন্তু তাপমাত্রা বাড়াতে হচ্ছে না। তাহলে তাপের প্রভাবে আয়তনের কি পরিবর্তন হয় এটা যদি আমরা গ্যাসীয় পদার্থের বেলায় জানতে চাই তাহলে এখানে আসলে তাপমাত্রার উপর নির্ভরই করছে না। তাহলে এটা আসলে কি করে করা যায়? তো এটা হলো যে একই পরিমাণ গ্যাস ভিন্ন পাত্রে রাখলে তাদের আয়তন দখল করবে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে চাপগুলো হয় ভিন্ন ভিন্ন। অর্থাৎ এখানে চাপ যা হয় এখানে চাপ ভিন্ন হয়। তো তুমি যদি চাপটা সমান করে ফেলতে পারো তাহলেই কেবলমাত্র তুমি এই তাপমাত্রা বাড়ানো হলে ওর আয়তনের যে কি পরিবর্তন হয় সেটা তুমি জানতে পারবে। কারণ হচ্ছে কোনো বস্তু মানে কোনো গ্যাসের চাপ যদি সমান করে ফেলা হয় দুইটা পাত্রে তাহলেই কেবলমাত্র তাপমাত্রা বাড়ালে আয়তনের কি পরিবর্তন হয় সেটা আসলে জানা যায়। এ সম্পর্কিত চার্লসের একটা সূত্র আছে, বিজ্ঞানী চার্লস, উনি বলেছেন যে চাপ সমান রেখে কোনো বস্তুর তাপমাত্রা যদি কোনো গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তার আয়তনটাও বাড়ে, অর্থাৎ সমানুপাতে পরিবর্তিত হয়। সেজন্যই আমরা যদি এই তাপের প্রভাবে আয়তনের কি পরিবর্তন এটা জানতে চাই তাহলে আমাদের চাপটাকে সমান করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে এন মোল গ্যাস আছে, এখানেও এন মোল গ্যাস, তো চাপটা ঠিক রাখার জন্য উপরে কিছুটা ওজন চাপানো হয়েছে। এখানে চাপ যদি পি হয় এখানেও চাপ পি। এটা শুরুতে আয়তন ভি1 কারণ এটা তাপমাত্রা টি1 ছিল, তাপমাত্রা বেড়ে গিয়ে যখন টি2 হলো তখন আয়তন হলো ভি2। আচ্ছা, তাহলে আমরা এই ভি2টাই বের করতে চাই, অর্থাৎ আয়তন প্রসারণ সহগ যেটা এটার জন্য সেটা আমরা বের করতে চাই।
তাহলে এই জন্য আমাদের প্রথমে একটা সমীকরণের সাথে পরিচিত হবে, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এই সমীকরণটার সাথে আমাদের পরিচিত হতে হবে। তাহলে এখানে চাপ সমান রাখতে হবে। দেখো আগে এটা একটু বলি, পিভি ইকুয়াল টু এনআরটি, এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে পি হচ্ছে প্রেসার মানে চাপ, ভি হচ্ছে ভলিউম বা আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা মানে কত মোল গ্যাস, এবং আর হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলে মোলার গ্যাস ধ্রুবক। এটা সম্পর্কে আরো জানবে ভবিষ্যতে তোমরা। আর টি হচ্ছে কেলভিন স্কেলে টেম্পারেচার। তো আমরা যদি এই প্রথম পাত্রটার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে পি ভি ওয়ান ইকুয়াল টু এন আর টি ওয়ান। পি লিখেছি কারণ দুই জায়গাতে পি সেম। ভি ওয়ান হচ্ছে এটার ভি ওয়ানটা, আর এটার ভি টু আলাদা, এই জন্য এটাকে ভি ওয়ান বলতে হয়েছে। আর এখানে সমান মূল গ্যাস আছে তাই এন, আর তো ধ্রুবক উভয় গ্যাসের জন্য, তাই সে আর, এবং তাপমাত্রা এটার জন্য টি ওয়ান। তো দ্বিতীয়টার জন্য এরকম করে পি ভি টু ইকুয়াল টু এন আর টি টু, অর্থাৎ প্রেশার, মোল নাম্বার আর মোলার গ্যাস ধ্রুবক এদের কোনো পরিবর্তন নেই। তাহলে আমরা যদি 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে এই লাইনটা পাবো। এরপর উভয় সমীকরণকে পিভি ওয়ান দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে ভাগ দিলাম পিভি ওয়ান দ্বারা, এখানেও এখানেও। তাহলে এই পিপি কাটা চলে যাবে, উপরে থাকবে ভি টু মাইনাস ভি ওয়ান, নিচে ভি ওয়ান। আর এখানে দেখো উপরে যা আছে তাই, আর পি ভি ওয়ান এটার পরিবর্তে আমরা এনআরটি ওয়ান লিখতে পারি। তাহলে এই যে এনআরটি ওয়ান লিখলাম এই পিভি ওয়ানের পরিবর্তে। এখানে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান আগে থেকে ছিল, আর এই টি টু মাইনাস টি ওয়ান উপরে ছিল, বাম পাশে এসে নিচে আসলো। আর এখানে যেটা হয় এনআর এনআর কাটা চলে যায়, নিচে শুধু টি ওয়ান থাকে। এখন বাম পাশে এই বিষয়টা তোমাদের পরিচিত মনে হচ্ছে কিনা? এটা কি ছিল বলো? কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগ ছিল না? এটা আমাদের গামা ছিল, অর্থাৎ কঠিন পদার্থের আয়তন প্রসারণ যেটা সহগ। তো সেটাই এবার গ্যাসীয় পদার্থের বেলায় সেই আয়তন প্রসারণ সহগটাকে আমরা বিটা পি দ্বারা প্রকাশ করেছি, গামা না। তাহলে বিটা পি ইকুয়াল টু হচ্ছে 1/T1। এই সমীকরণটা থেকে দেখা যাচ্ছে সেটা হলো গ্যাসীয় পদার্থের আয়তন প্রসারণ সহগটা সেটা কোনো ধ্রুব সংখ্যা না, সেটা তাপমাত্রার একটা বিপরীত রাশি। দেখো তাপমাত্রা নিচে আছে, তার মানে ব্যস্তানুপাত এরা, অর্থাৎ তাপমাত্রা যত কম হবে গ্যাসের প্রসারণ হবে তত বেশি।